দলীয় প্রভাব খাটিয়ে দুর্নীতিবাজদের অপরাধের দায় না নিলেও উপকমিটি গঠন, সহ সম্পাদক বা সদস্য নিয়োগে কঠোর নীতিমালা তৈরির কথা ভাবছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিকে করোনা ও বন্যার কারণে যশোর 6 ও বগুড়া 1 উপনির্বাচনে অংশ না নিলেও আসন্ন ঢাকা 5 ও ঢাকা 18 উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য নিঃশর্তভাবে বিদেশে যেতে সরকারের কাছে আবেদন করার কথা জানিয়েছে দল ও পরিবারের সদস্যরা। এদিকে এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে উপনির্বাচনের আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা বলেছেন, জাতীয় পার্টি না গেলে পার্লামেন্ট চলবে না। রাজনৈতিক দলের নিবন্ধন আইনের খসড়ায় নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের 3টি শর্তের অন্তত 2টি পূরণ করার বাধ্যবাধকতা থাকলেও 2008 সাল থেকে অনিবন্ধিত রাজনৈতিক দলের নির্বাচন করার সুযোগ না থাকায় 2টি শর্ত বিদ্যমান ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে এ ধরনের শর্তকে অবাস্তব বলে মনে করছেন রাজনীতিক বিশ্লেষকরা। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহনে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এমপি এবং আছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। স্বাগত আপনাদের চারজনকেই। আজকে রাজকাহনের শিরোনাম ঠিক করেছি করোনা মোকাবেলায় কেমন রাজনীতি। এই আলোচনায় যাব, পুরো আলোচনা জুড়েই এই বিষয়টিই থাকবে। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই যে কিছুদিন আগেই গণসংহতি আন্দোলনের একটি আয়োজনে আপনি ছিলেন এবং সেখানে হুঁশিয়ারি দিয়েছিলেন, দাবি করেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি এবং স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের। আমরা আজকেই সন্ধ্যার দিকের খবর, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি পদত্যাগ করলেন। আপনার কি বক্তব্য? মানে আমি এরকম কথা বলছি না যে আমি পদত্যাগ চেয়েছি বলে উনি পদত্যাগ করেছেন। মনে হয় একটু ভালো লাগে আমি বলেছি পদত্যাগ করলেন, উনি ভালো কাজ করেছেন। ডিটেলসটা তো জানি না, পদত্যাগ পত্র পাঠিয়েছেন, কেন পদত্যাগ করলেন, তাকে কি পদত্যাগ করতে বলেছে নাকি নিজেই বিবেচনা করে অন্য কোনো পরিবেশের কারণে বিবেক তাড়িত হয়ে কেন পদত্যাগ করেছেন জানি না। এই জন্য এই সম্পর্কে ঠিক মন্তব্য করা খুব মুশকিল। আমার এক বন্ধু আছেন, উনি একসময় তার সাথে চাকরিও বোধহয় করেছেন, কিছুদিন ধরে তাকে চেনেন। উনি আমাকে বলছিলেন এরকম করে পদত্যাগ দাবি করছেন আপনারা, কিন্তু মানুষটা তো খুব ভালো। তা জানি না, কিন্তু যা ঘটেছে তারপরে তার না থাকাই উচিত। এবং একইভাবে আমি বলছি সচিব পদত্যাগ করতে, ডিজি পদত্যাগ করেছেন, এইটা যথেষ্ট। মূল পদত্যাগ করতে হবে মন্ত্রীকে। সামগ্রিক ভাবে যদি পুরা স্বাস্থ্য ব্যবস্থাটাকে মন্ত্রাংশ সবকিছুকে ঢেলে সাজানো না যায়, তাহলে এমনিতেই এতদিনে ব্যর্থতার যে মাসুল আমরা দিচ্ছি তার সেবা পরিষেবা নাই, আরো বেড়াদিন দিতে হবে, সেটাও আমরা ঠেকাতে পারবো না। কিন্তু এখনই যদি স্বাস্থ্য মন্ত্রণালয়কে বর্তমান সবাই উপযোগী করে গড়ে তোলা না যায়, তাহলে সামনে যতগুলো চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের কোনো কিছুই মোকাবেলা করবে না। আপনারা শিরোনাম করেছেন না করোনা সময়কার রাজনীতি, মানে শিরোনামটা খুব সুন্দর। কারণ হচ্ছে কি, যখন করোনা হয় তখন আমি কারো কারোর মধ্যে এরকম কথা বলবেন একটা প্রবণতা দেখতাম, ভাই করোনা শুরু হয়েছে, এত বড় একটা বিষয়, বৈশ্বিক মহামারী, কি হয় কে জানে, মানবতার আহ্বানটাই বড়, এখন কোনো রাজনীতি নয়। কিন্তু এখন দেখেন রাজনীতিটা কিরকম করে সবার সামনে এসছে। আপনারা নিজেরাও শিরোনাম করেছেন, রাজনীতি এই জন্যই যে করোনা মোকাবেলা করবার জন্য একটা রাজনীতি লাগবে। যেরকম ধরেন যে বিশ্ববিখ্যাত একজন অর্থনীতিবিদ বলেছেন যে এই করোনার সংকট আমাদেরকে বলে দিল যে আমাদের সমাজটা হচ্ছে একটা কল্যাণমূলক সমাজ, একটা কল্যাণমূলক একটা রাষ্ট্র হওয়া দরকার, একটা সরকার হওয়া দরকার যাতে জনগণের কল্যাণ দিবে, এবং বেশি করে এখন আমাদেরকে একটা রাজনীতিটা বটেই, সঙ্গে সঙ্গে একটা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, সার্বিক সামাজিক দৃষ্টিভঙ্গি। সবচাইতে বেশি এফেক্টেড হচ্ছে এখন কি গরিব মানুষরা, হচ্ছে একেবারে নিম্নবিত্ত মধ্যবিত্ত। এরা অনেকেই তো যেমন ঢাকা শহরে ধরেন 5টা বাড়ির মধ্যে এখন দেখে যে 3টা বাড়ি খালি গরিব মানুষগুলো খাবার পাচ্ছে না। এদের প্রতি অ্যাটিটিউড, আপনি যখন বাজেট তৈরি করবেন তখন আমি বলবো বাজেট আপনি তাদের দিকে দৃষ্টিভঙ্গি বেশি দেন, একটা করোনা বাজেট তৈরি করেন। এটাকে আপনি পলিটিক্স বলেন তো পলিটিক্স, তার মানে এখনকার পলিটিক্স হচ্ছে জনকল্যাণমূলক, মানুষ বাঁচাতে বেশি করার কথা। জনাব মাহমুদুর রহমান মান্না, আমি খুব সুনির্দিষ্টভাবে আপনার কাছে জানতে চাইবো, মানুষ বাঁচানোর এই রাজনীতিটা কেমন হওয়া উচিত? নিশ্চয়ই আপনাদেরও একটা পরামর্শ আছে, সেটি নিশ্চয়ই আমি জানবো। আমি কাজী ফিরোজ রশিদ এমপি, যেহেতু সেই বিষয়টি নিয়ে শুরু করলাম, এটি নিয়ে আপনার কাছ থেকেও জানতে চাই যে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি পদত্যাগ করলেন, আপনার দলের মহাসচিব বলেছেন, স্বাস্থ্যমন্ত্রীকে অপসারণের দাবি তুলেছেন, বিশ্ব বেহায়া বলছেন তাকে, বেহায়া মন্ত্রী বলছেন, বেহায়া মন্ত্রী বলে তাকে বলছেন যে ঝাড়ু দিয়ে পেটালেও তিনি বিদায় হবেন না, এ ধরনের কথাও বলছেন। কিন্তু আপনি কি মনে করেন যে মন্ত্রীর পদত্যাগ বা মন্ত্রীর অপসারণ নেই এই পুরো ব্যবস্থার সমাধান, দুর্নীতি অনিয়ম যা চলছে বা যা দেখছি?
ধন্যবাদ। আসলে আমাদের দেশ না, সারা বিশ্ব কিন্তু করোনার আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে। আমাদের সামাজিক বলেন, অর্থনীতি বলেন, জীবনযাত্রা বলেন, স্বাভাবিক জীবন এবং সামাজিক বন্ধন সবকিছু কিন্তু একদম ভেঙে চুরে খান হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সব থেকে বড় প্রয়োজন হচ্ছে কিভাবে মানুষকে বাঁচাবো এবং কিভাবে নিজেরা বেঁচে থাকবো, এবং আমাদের অর্থনৈতিক চাকাগুলো ক্রমান্বয়ে আস্তে আস্তে কিভাবে ঘুরিয়ে আবার আমরা ঘুরে দাঁড়াবো। কারণ একটি জাতিকে তো এইভাবে ধ্বংস করতে দেওয়া যাবে না। সেই জন্য সর্বাঙ্গে এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। এরপর কিন্তু শিক্ষা আসবে। শিক্ষা কিন্তু একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। স্কুল হচ্ছে না, ক্লাস হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না। আপনাদের এই ভিডিও কনফারেন্স বা অনলাইনে যা হচ্ছে, এটা কিন্তু শিক্ষার ওইভাবে মান বলা যাবে না। এইভাবে আমাদের কিন্তু এখন চালানো হচ্ছে। অনেক আপনারাই নিউজ করেছেন, অসংখ্য কিন্ডারগার্টেন স্কুল এই বন্ধ হয়ে গেছে। তারা কিন্তু মানবতা জীবন যাপন করতেছে, শিক্ষকরা শিক্ষার্থীরা। খুবই খারাপ অবস্থা দেশে। এইখানে সরকারকে সবকিছু অ্যাড্রেস করতে হবে। ধরেন এই মুহূর্তে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদত্যাগ করেছেন। এইটা অনেক আগে করলে ভালো হতো, কারণ এর আগে উনি 2বার এক্সটেনশন দিয়েছেন। একজন মানুষ, মাহমুদুর রহমান মান্না যেটা বলেছেন যে যত ভালোই হোক, তাকে ছাড়া দিন দুনিয়া চলবে না, এটা হইতে পারে না। যখনই এই ব্যর্থতার দায়িত্ব তার কাঁধে পড়লো, প্রথম দিকেই সমস্ত টক শোতে তাকে ধরা হলো স্বাস্থ্য অধিদপ্তর এই প্রবলেম, তখনই তার কিন্তু এখান থেকে চলে যাওয়া উচিত ছিল। উনি ভালো বা মন্দ এটা বলবো না। পুলিশ ডিপার্টমেন্টে কি করে, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তাকে ক্লোজ করে, তাকে হেডকোয়ার্টারে ক্লোজ করে রেখে তারপর তারা তদন্ত করতে দেয়। এখন একদম শেষ মুহূর্তে জনগণের চাপের মুখে যখন বলছেন, তখন স্বাভাবিকভাবে কথা উঠবে এখন মন্ত্রণালয় ধরেন তোলে, মন্ত্রণালয় ধরলে বলে সচিব ধরেন, তারপর বলবে আরেকজন ধরেন, আরেকজন ধরেন, অর্থাৎ এইগুলো একটা উঠতে থাকবে যে পর্যন্ত না আমাদের এই প্রবলেম সলভ না হবে। এখন মূল জায়গাটা হচ্ছে যে আমরা কিভাবে মানুষকে এই মুহূর্তে বাঁচিয়ে রাখবো। আমাদের একটা ভালো সংবাদ আছে যে একটা ভ্যাকসিন ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে, এটা জানা যাচ্ছে। কবে বাজারজাত হবে, কবে আমরা পাবো, সেজন্য পরের কথা। কিন্তু আসলে স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে বা মন্ত্রণালয় নিয়ে দীর্ঘদিন যাবত আমরা কথা বলতেছি, এবং এখানে যে একটা হরিলুট চলতেছে তাও আমরা বলতেছি। আমি অত ডিটেলসে না গিয়ে বলবো যে দেখেন, যারা এগুলো করতেছে, কিছু দলবাজ আছে, চাঁদাবাজ আছে, এবং কিছু প্রতারক আছে, ধান্দাবাজ, এই যে হটবাজ, এই সমস্ত লোক এসে তারা কিন্তু হাইব্রিড হিসেবে দলে অনুপ্রবেশ করেছে। আপনি এর আগে আমরা সরকার ছিলাম অনেক আগে, তারপরে আলাল সাহেবরা ছিলেন, এরপরে আওয়ামী লীগ টানা 12 বছর ক্ষমতা আছে। প্রত্যেকটা সরকারের আমলেই কিন্তু এই সমস্ত হাইব্রিড, যাদের তাদের সাহেব বলেন কাউয়া, এই কাউয়ার দল ঢোকে যেভাবে হোক। অমুকের সালা, অমুকের আত্মীয়, অমুকের এই নানান রকম ছয় চাতলি করে তারা ঢোকে, তারাই কিন্তু অপকর্মের সৃষ্টি করে চলে যায়, এবং রাজনীতিবিদদের কাঁধে কিন্তু সমস্ত দায় দায়িত্বটা পড়ে যায়। এই জন্য দীর্ঘদিন দল ক্ষমতা থাকলে এই সমস্ত প্রতারকরা ধরে পড়ে অনায়াসে, এবং তারা এই সমস্ত সরকারের এতে রাজনীতিকদের কি দায় এবং রাজনীতিকদের কি দায়িত্ব সেটি আপনি বলবেন। কিন্তু আপনি বলছিলেন যে এর আগে আপনাদের সরকার ছিল, তারপরে বিএনপি সরকার ছিল, আওয়ামী লীগ টানা 12 বছর ধরে আছে। সেই আপনাদের সময় থেকে, মানে সেই সময় থেকেই তো আসলে দুর্নীতি, অনিয়ম বা মানে আরো আগে থেকেই চলছে। সেখানে আসলে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির অপসারণ হলেই কিভাবে পুরো ব্যবস্থা চেঞ্জ হয়ে যাবে সেটাও আমি আপনার কাছে জানতে চাইছিলাম। নিশ্চয়ই এই প্রসঙ্গটা যোগ করে পরবর্তীতে বলবেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার মন্তব্য জানতে চাই এই বিষয়ে। আপনাকে ধন্যবাদ, সম্মানিত সহ আলোচক এবং দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা। এবং এই করোনার আর্তনাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি সারা বিশ্বব্যাপী, বাংলাদেশে বিশেষ করে। বিষয়টা দাঁড়িয়েছে যে সামগ্রিকভাবে রাজনীতিবিদদের দায়বদ্ধতাটা বা জবাবদিহিতাটাই জনগণের কাছে থাকে, কিন্তু এই রাজনীতিবিদদের নীতিমালা সমূহ বাস্তবায়নে যে আমলাতন্ত্রটা থাকে, এক কথা যাকে আমলাতন্ত্র বলি বা প্রশাসনিক সার্ভিস বলি, সার্ভিস ওরিয়েন্টেডই হোক আর অ্যাডমিনিস্ট্রেশন ওরিয়েন্টেডই হোক, তারা কিন্তু বরাবর ফাঁকে বের হয়ে যায়। কেউই ধরা পড়ছে না। আপনি অতীত থেকে দেখেন এখন পর্যন্ত কেউ ধরা পড়ছে না। আর রাজনীতিগত ভাবে যদি বিচার করেন, সবসময় প্রতিপক্ষের বিচার হয়, ইমিডিয়েট পাস্ট যারা তাদের বিচার হয়, কিন্তু বর্তমানে যারা তাদের বিচার খুব কম হয়। হলে পরেও ওই যে সমুদ্র থেকে চামিচে করে পানি সেচার মতো আর কি, ছোট ছোট 2-4টা হয়। তা না হলে ক্যাসিনো যখন এলো, তখন কিন্তু কাস্টমসের কারায় ক্যাসিনো মেশিন ছাড়িয়ে দিল
সে কাস্টম গোয়েন্দাদের বা অফিসারদের কিন্তু ধরা হয়নি। তারপরে নেপালিদেরকে পালিয়ে যাওয়ার জন্য কোন পুলিশ অফিসাররা সহায়তা করলো ভিডিও ফিল্মে দেখা গেল। মনিরুল ইসলাম সাহেব বললেন যে ডিবির, যে না ওরা গোয়েন্দা লোক না, অন্য পুলিশের লোক তারা, কিন্তু বের হয়নি কিন্তু আজ পর্যন্ত। এই একই অবস্থা আজকে সব জায়গায়। আপনি দেখেন বিএসএমইউতে আপনার নকল মাস্ক সরবরাহ করা হয়েছে। পরিচালককে জিজ্ঞেস করা হয়েছে, হাসপাতালের পরিচালক যিনি একজন সেনাবাহিনীর লোক, তাকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি কোনো কিছু বলতেই রাজি না ব্যাপারে। ডাক্তাররাও পরিচয় দিতে রাজি না, কারণ এর আগে অভিযোগ করে ডাক্তাররা শাস্তি পেয়েছেন। তার অর্থ কি? ছোট ছোট মাপের উপর দিয়ে অ্যাকশনটা হচ্ছে। রাজনীতিগতভাবে দেখতে গেলে সত্যিও যদি ধরে নেই, তারেক রহমান সাহেবকে যে সাজা দেয় যে বিচারক, তার বদলি করা হয়, সে দেশ থেকে পালিয়ে চলে যায়। আবার বেগম জিয়াকে যিনি সাজা দেন কথিত দুর্নীতির অভিযোগে, তার প্রমোশন হয়ে তিনি হাইকোর্টের বিচারপতি হয়ে যান। কিন্তু ওই যে বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চুকে ধরা যায় না, ফার্মার্স ব্যাংকের মহিউদ্দিন খান আলমগীরকে ধরা যায় না, যুগ্ম সচিবের উপরে কোন একজন অফিসারের সাজা হয়েছে বড় বছরে। আমি চ্যালেঞ্জ করলাম যে একটা উদাহরণ নাই। 4 জন সচিব ভুয়া জাল সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা কোটা এক্সটেনশন করিয়েছেন, এই সচিবদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তো এইরকম যে পার পাওয়ার যে চেষ্টাটা হচ্ছে, সেইখান থেকে রাজনীতিটা কলঙ্কিত হচ্ছে বেশি। এবং আপনি দেখেন এই সাহেব 19 জনের নাম বলেছে এখন পর্যন্ত গোয়েন্দাদের কাছে যতটুকু খবর মিডিয়ায় এসেছে। সে 19 জনের মধ্যে রাজনীতিবিদ আছে, প্রশাসনিক কর্মকর্তা আছে, সাংবাদিক আছে, আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা আছে। এটা কোনোদিন বের হবে আমার মনে হয় না। ওই সাহেবরা বলি হবে, আর সাহেবকে যারা আশ্রয় দিয়েছে সেই রাজনৈতিক দলের নেতারা কলঙ্কিত হবে, কিন্তু ওদেরকে কিন্তু ধরা হবে না। তো ওদেরকে না ধরলে আপনার সামগ্রিক ব্যবস্থাপনায় তো শুধু রাজনীতিবিদদের জবাবদিহিতা দিয়ে দায় সারাতে পারবেন না। একটা কাজ করা যায়, রাজনীতিবিদদের একটা কাজ করা আছে, যেটা মান্না ভাইও বলেছেন, ফিরোজ ভাইও বলেছেন, সাস্টেইনেবল একটা সিস্টেম। সাস্টেইনেবল সিস্টেমটা করতে হলে সেক্ষেত্রেও রাজনীতিবিদদেরকে প্রথম বলিদান করতে হবে। কিরকম আমি বলি, আমার ছোট্ট একটা প্রস্তাব, আমি জানি না, টাস্কফোর্স গঠন করার যে কথাটা গতকালকে বলা হয়েছে জাতীয় কারিগরি পরামর্শ কমিটির পক্ষ থেকে, টাস্কফোর্সের লিখিত শর্তের মধ্যে একটা শর্ত থাকুক যে নির্বাচিত জনপ্রতিনিধি যারা, বিশেষ করে সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান পর্যন্ত, এবং সচিব যারা, সচিব এবং সচিবের নিচে যারা, প্রত্যেকে যার যার জেলা হাসপাতালে কিংবা সংসদীয় এলাকার হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য থাকবে। এইটা যদি করা যায় সব সরকারের আমলে, তাহলে এমপি সাহেবরা চিন্তা করবেন যে আমার চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে, আমার যেহেতু জবাবদিহি করতে হয়। সচিবরা চিন্তা করবে আমার যেহেতু বিকল্প কোনো ব্যবস্থা নাই, এখানেই চিকিৎসা নিতে হবে, তারাও চুরিচামারি বাদ দিয়ে জবাবদিহিতার কাতারে সামিল হবে। এই ব্যবস্থাটা যদি করা যায় তাহলে মনে করি একটা জিনিস বড় উপকার হবে। আর বিদেশে জনাব মজিব হোসেন আলা, তাতে আপনার দলের আবার মানে কোনো জনাব মজিব হোসেন আলা আপনার দলের কোনো আপত্তি থাকবে না তো যদি আপনার এই পরামর্শ করা হয়? কারণ আপনার দলের শীর্ষ নেতা থেকে শুরু করে তারাও তো বিদেশে চিকিৎসা নিয়ে অভ্যস্ত। এখনো আমরা খালেদা জিয়াকে বিদেশে নেবার জন্য দল এবং পরিবারের পক্ষ থেকে সেই দাবির কথা শুনতে পাচ্ছি। এটা আমার ব্যক্তিগত মত, আমি দলের সঙ্গে আলাপ হয়নি, তবে আমি আশা করি দলকে এই ব্যাপারে রাজি করানোর জন্য আমি আমার সঙ্গে যারা আছেন সম্ভাবনা আমরা সর্বাত্মক চেষ্টা করব। জি, আমি জনাব অসীম কুমার উকিল আপনার কাছ থেকেও এই বিষয়ে মন্তব্য নিয়ে পরে রাজনীতির সেই আলোচনায় যেতে চাই। তবে তার আগে এই যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদত্যাগ করলেন, এখান থেকে আসলে কি বার্তা পাচ্ছে মানুষ, কেমন হলো আপনার মন্তব্য? আপনাকে ধন্যবাদ একটি সুন্দর বিষয় আলোচনা করে নিয়ে আসার জন্য এবং আমাদেরকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। ইতিমধ্যে 3 জন বিজ্ঞ আলোচক আলোচনা করেছেন, যা আসলে স্বাস্থ্য ব্যবস্থা একটি উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলের যে পরামর্শ বক্তব্য সহযোগিতা করবে। আমি বক্তব্যের শুরুতেই একটু শোক প্রকাশ করে নিতে চাই। আমার খুব ঘনিষ্ঠ মানুষ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এক সংখ্যক ছাত্র, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয় বিভাগের সচিব নরেন দাস আজকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আমি তার স্বর্গীয় আত্মার শান্তি কামনা করছি। ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি প্রত্যাশাবাদ ব্যক্ত করছি যারা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তারা দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসবেন। আসলে মানে এই আলোচনাগুলো যেগুলো হয়েছে কোনোটাকে খাপে করে দেখার অবকাশ নেই। খুব সুন্দর আলোচনা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি মহোদয় জনাব আবুল কালাম আজাদের পদত্যাগ নিঃসন্দেহে স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে। দীর্ঘদিন যাবৎ এই আলোচনাগুলি চলছিল, স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো, যুগোপযোগী করা, মানুষের প্রত্যাশা অনুযায়ী সাজানো, তারই পদক্ষেপ হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই ক্ষেত্রে ডিজি মহোদয় আজকে পদত্যাগ করেছেন। যদিও বাংলাদেশের রাজনীতিতে পদত্যাগটা আসলে খুঁজে পাওয়া কঠিন বিষয়। আবার পদত্যাগ করে প্রশংসা পাওয়া যাবে এরকম কোনো বিষয় নাই। যেমন আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় পদত্যাগ করেছিলেন। পরবর্তী সময়ে এই কালচারটা বাংলাদেশের যে সমস্ত কথা বলে সেই জায়গাটাকে ধরে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন। কোনো কারণ ছাড়াই আসামির কাঠ করায় দাঁড় করিয়ে দেওয়া হয়। যেমন এক সময় যোগাযোগ মন্ত্রী ছিলেন আমল হোসেন সাহেবকে আসামের কাঠ করায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। এরকম অনেক ঘটনাগুলি আছে। তবুও নিঃসন্দেহে এটা একটা সুন্দর খবর। আমরা সবাই মিলে কাজ করছি করোনা মোকাবেলায়। যেটা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলছিলেন নাকি আমাদের বন্ধু মোয়াজ্জেম হোসেন আলাল বলছিলেন যে আসলে আমরা সবাই আমাদের এলাকায় হাসপাতালে যাবো, সেটা তো আসলে ঘোষণা দেওয়া হয় না, জায়গাগুলো তৈরি করা। আমি ব্যক্তিগতভাবে যেটা উপস্থাপকও বলছিলেন নাকি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে কথাটা বলা হচ্ছিল যে একজন পেশেন্ট তার মন মতো ডাক্তারদের কাছে যেতে চায়। মন মতো মানে যে ডাক্তারের উপর সে আস্থার জায়গাটুকু রাখতে পারে, সেই জায়গাটাকে উত্তরণের জন্য তৃণমূল থেকে চেষ্টা করা। নিঃসন্দেহে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। আমি অন্তত আমার নির্বাচনী এলাকায় দেখেছি যে এই সীমিত সম্পদের মধ্যে সীমিত মনোবল জনবল নিয়ে যেভাবে এরা লড়াই করেছে করোনা, প্রশংসনীয়। আমরা আশা করছি সেখান থেকে দাঁড়িয়ে সামনের দিনগুলিতে আমরা অনেক উন্নত চিকিৎসা ব্যবস্থা তৈরি করতে পারবো। সেক্ষেত্রে বর্তমান সরকারের উদ্যোগ আছে, অনেকগুলো উদ্যোগ আছে, সাহসী উদ্যোগ আছে। সেই জায়গাগুলিতে আমরা কাজ করছি। আমরা মনে করি যে এগিয়ে যাওয়া যেতে পারবো। কিন্তু মান্না ভাই যেটা বলছেন যে রাজনীতি নিয়ে কথাটা হয়, আমরা তো আসলে বলছি যে এখন তো মূলত করোনাকে ঘিরে আমাদের সামগ্রিক রাজনীতিটা পরিচালিত হবে। করোনা এবং করোনায় তাকে ঘিরে আমরা আগানো। তারপরে অন্য কথা বলা যাবে না তা না, কিন্তু এখন যদি আমরা কথার মধ্যে এই বিষয়টি আলোচনা করতে হয় যে বিএনপির চেয়ারপারসনকে কোনো কারণ ছাড়াই কারাগারে দেওয়া হয়েছিল, কিংবা বিএনপির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তিকে দেশের বাইরে রাখা হয়েছে ষড়যন্ত্রমূলক ভাবে, আমি সেই জায়গাটা তা করতে সেই রাজনীতি করার সময়টা এখন নেই। সামগ্রিকভাবেই এখন আমরা সবাই মিলে যে জায়গাগুলি মোকাবেলা করতে চাচ্ছি, স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে। জি, জনাব অসীম কুমার উকিল, এই সময় তো সবচেয়ে আলোচিত এবং সমালোচিত হচ্ছে সেই স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়েই। আগের বক্তারাও তেমনটাই বলছিলেন। আমি এখন বন্যা পরিস্থিতি কোনো মতেই আমার আলোচনায় আনবো না। দেশের 25টা জেলা যখন বন্যা কবলিত, কোটি কোটি মানুষ যখন পানিতে ভাসছে, তখন আমি সেই আলোচনাটা করবো না। অবশ্যই আমি বলছি তো আমাদের সামগ্রিক পদক্ষেপ, স্বাস্থ্য সচিব কে সরানো হয়েছে, এক ব্যক্তি 5টা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিল তাকে সরানো হয়েছে, আজকে ডিজি পদত্যাগ করেছে। আমি ঠিক এখান থেকে একটা বিরতিতে যাব। জনাব মাহমুদুর রহমান মান্নার কাছে একটা প্রশ্ন রেখে যাই যে এই যে আপনারাও দাবি করছেন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির অপসারণের দাবি যে ছিল সেই প্রসঙ্গে আপনি বলছিলেন, যে প্রশ্নটি আমি জনাব কাজী ফিরোজ রশিদ এমপিকেও করছিলাম সেটি দিয়েই ফিরতে চাই যে এই দুর্নীতি অনিয়ম তো ঠিক এই সময় না, সে বহু আগে থেকে। একজন মন্ত্রী, একজন ডিজির অপসারণ হলে তাতে আসলে কি পরিবর্তন হতে পারে? ফিরছি রাজকাহনে। ফিরলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে যে প্রশ্নটি আমি করছিলাম যে এই একজন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ আপনারা চাইছেন বা পদত্যাগ করলেন, তাতে আসলে কি হবে? এইরকম দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা তো এখন শুরু না, এর মানে শুরুটা যদি খুঁজতে চাই আগের সরকার অনেক আগে চলে যেতে হবে। আসলে কি লাভ হবে এক মন্ত্রী, এক সচিবের বা এক স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির অপসারণ চেয়ে? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি প্রথমে স্বীকার করছি যে একজন মন্ত্রী বা একজন ডিজি কে অপসারণ করলে এই অবস্থাটা বদলে যাবে না। আপনার সরকারটা অপসারণ করতে হবে, সরকারটা বদলাতে হবে,
সরকার বলতে খালি এখনকার আওয়ামী লীগের সরকারই যে বদলে হয়ে যাবে সেরকম বলছি না। আপনি যেরকম বলেছেন এর আগে যারা ছিল, যে ফিরোজ ভাইরা ছিলেন, আলাদা ছিল, এই সবার বদলাতে হবে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি, ধরেন এই যে এইবার সবাই কিন্তু বলেছে করোনার সামনে বাজেট যখন দেবেন তখন এই বাজেট এমন হয় যাতে করোনা ফেস করতে পারি। আপনি সেরকম বাজেট দেন নাই তো, এবং বাজেটের সাথে করোনার কোনো সম্পর্কই নাই। গভর্নমেন্টের এই অ্যাটিটিউডই নাই যে করোনা ফেস করবার জন্য তাদের কি করা দরকার। এইটা আরো আগে এরকম ভাবা দরকার ছিল যে আমরা এমন করছি, এই যে ধরেন ডেভেলপমেন্টের নাম করে যেগুলো প্রচারগুলো করা হলো, এখন সব যে ফাঁপাতা প্রমাণ হয়ে গেল, আপনার না স্বাস্থ্য টিকছে, না শিক্ষা টিকছে, না অর্থনীতি টিকছে। তার মানে সামগ্রিক অর্থনীতিটা বুঝে, দেশটা বুঝে, সমাজকে বুঝে, রাষ্ট্র বুঝে আপনি সেরকম করেই শাসনটা তৈরি করতেন, শাসন ব্যবস্থাটা তৈরি করতেন। এক কথায় আমি বলছি, এমন আগে বললেন একটা টেকসই কিছু, লাভসই কিছু, যেটা আপনি সার্ভাইভ করাতে পারবেন, আপনি তো কিছুই সার্ভাইভ করতে পারছেন না। এই জন্য আমি বলবো এই সরকার বদলাতে হবে। এই সরকার বলতে আবার বলি, আমি পার্টিকুলার একটা গভর্নমেন্ট বোঝাচ্ছি না, বর্তমানে আমি বলবো বর্তমান সরকার, কিন্তু আপনি জানবেন, নাম বলেছেন সব মিলে সরকার এরকম করে পরিবর্তন হবে যারা মানুষের সিকিউরিটিটাকে বড় জিনিস করে দেখবে, যারা উন্নয়ন মানে কয়টা ব্রিজ, কালভার্ট আর ফ্লাইওভার বাড়ানো মনে করবে না, যারা মনে করবে সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সার্বিক অর্থনীতির বেস যেটা, ভিত্তি যেটা, সেটা নির্মাণ, একটা জনকল্যাণমূলক ভিত্তি তৈরি করা। সেই রকম কোন সরকার যতক্ষণ পর্যন্ত আসছে ততক্ষণ লুটপাট। সেরকম সরকার কোথায়? আপনার বক্তব্য অনুসারে সেই রকম সরকার কোথায়? এতদিন ধরে যে সরকারগুলো দেখলাম, এখন যে সরকার চলছে, কেউই যদি সেরকম না হয়, সেরকম সরকার কোথায় জনাব মাহমুদুর রহমান মান্না? সেই প্রশ্নটি নিশ্চয়ই আপনার কাছে থাকলো। আমি কাজী ফিরোজ রশিদ এমপি, আপনি আপনার কাছে জানতে চাই যে এখানে আসলে রাজনীতিকরাই সরকারে যায়, রাজনীতিকরাই ক্ষমতায় যাচ্ছে, ক্ষমতা থেকে মানে যাচ্ছে আসছে, তাদের দায় কতটুকু? এরকম একটা সুব্যবস্থাপনা আসতে পারলাম না আমরা, বা তাদের হাত ধরে এরকম দুর্নীতিবাজরা বা এরকম সাহেবরা চলে আসছে, রাজনীতিকদের দায় কতটুকু? তাদের জবাবদিহিতার জায়গাটা কোথায়? এইটা সমস্যা হচ্ছে যে আপনি কথা বলছেন কিন্তু চিনতে পারছেন না। জি জি, কাজী ফিরোজ রশিদ এমপি। দেখেন, আওয়ামী লীগ একটা পুরাতনতম দল দেশের, ৭৩ বছরের পুরাতন একটি দল, যে দলে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু এবং দেশ স্বাধীন করেছেন। এই স্বাধীনতা আনতে গিয়ে আমাদের ৩০ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে। এটা বিশাল ব্যাপার, এতগুলো মানুষকে জীবন দিয়ে একটি দেশের স্বাধীনতা আনা রক্তের বিনিময়ে। সেই দেশের জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। আমাদের সংবিধানে কিন্তু সর্বোত্তম একটি সংবিধান, যেখানে লেখা আছে রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, এবং জনগণকে নিয়ে তামসা করা চলবে না। এখন আমরা একসাথে না, এখন ব্যাপার হচ্ছে যে যারা যখন ক্ষমতা থাকে তারা চেষ্টা করে সর্বোত্তম কাজটা করতে। কোন গভর্নমেন্টে গিয়ে মনে করে না কোন সরকার যে আমি খারাপ কাজ করতে থাকবো আর ২ দিন পরেই মানুষ আমাকে বের করে দেবে। সবাই চেষ্টা করে যেভাবে ক্ষমতা আসুক, যে আমি সব থেকে ভালো কাজগুলো করব, জনকল্যাণমূলক কাজগুলো করব, যাতে জনগণের সাপোর্ট নিয়ে পরে থাকতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এই সরকারের আমলে তো অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, আমরা অস্বীকার করবো না। আমাদের একটা পদ্মা ব্রিজ, এইটা হয়ে গেলে আল্লাহ সপ্তাহে বাড়িতে যাবে ৩ ঘন্টায় মাত্র, এখন লাগে ৭ ঘন্টা। আমরা তাই এই যে পদ্মা ব্রিজটা হয়ে যাবে, বা মেট্রো রেল হয়ে যাবে, বাইরের সমুদ্র বন্দর হয়ে যাবে, দক্ষিণবঙ্গের তো কোনো অভাব থাকবে না। চট্টগ্রাম কক্সবাজার রেলপথ ব্রিটিশ করে গেছে, আর কেউ করতে পারে না, এখন হয়ে যাচ্ছে। একটা টানেল, এই এশিয়া, সাউথ ইস্ট এশিয়ার মধ্যে প্রথম টানেল হচ্ছে। এত বড় বড় সমস্ত কাজগুলো, উন্নয়নগুলো ধামা পড়ে যাচ্ছে কিন্তু শাহেদ, এই যে শাহেদের কাহিনী, এই যে সাবরিনা, ডাক্তার সাবরিনা কি করছে, শাস্ত্রী করছে, এই যে বড় বড় চুরি, কুকুর চুরি, এর কাছে ডাক্তার সাবরিনা কিছুই করে নাই। তাকে খামাখা ২ দিন ৩ দিন আপনার রিমান্ডে আনলেন, পাবলিক দেখলো যে খুব ধরতেছেন। আফজাল কোথায়, তার ওয়াইফ কোথায়, যে আফজাল বেরিয়ে গেল, এতগুলো টাকা নিয়ে তার বিরুদ্ধে মামলা হইলো, তাকে গ্রেপ্তার করতে পারলেন না। তার স্ত্রী নিয়ে সসম্মানে দেশ থেকে উনি অস্ট্রেলিয়া যে ৩-৪টি বাড়ি করে এখন আছে। মিঠু সাহেব কোথায়, যে মিঠুকে আজকে না, মিঠু তো এই সেক্টরের কাজ শুরু করছে বিজ্ঞান থেকে। আমাদের আমলে স্বাস্থ্য খাতে ছিল না, মাত্র ৮,৯০০ কোটি ছিল আমাদের জাতীয় বাজেট। আমরা কোথায় কি দেবো? তার মধ্যে এই বন্যা, এই শুরু হচ্ছিল বিএনপি আমলে মিঠুর উত্থান, তারপরে একে একে সবাইকে পাইছে উনি। পাইয়া মিঠু সাহেব এখন ১,০০০ কোটি টাকার মালিক।
মিঠুর কথা আপনি এখন আর বলেন না, আপনি ভুলে গেছেন। কি এখন শাহেদ আর তো 3 লাখ টাকা মাসিক কাছে দিচ্ছে। আমার একটা সাংবাদিক 80,000 টাকা দিয়ে একটা তাকে অ্যাড করে দিছে, 10,000 টাকা দিয়ে থেকে বাড়তি গেছে, অর্থাৎ 80,000 টাকা বেড়ে দিচ্ছে। এই হলো তার সাবরি। সাবরিনা কত টাকা বাড়তে পারে মার্চে সেটা দিয়ে? এক আফজাল যা মারছে, মিঠু যা মারছে, বা বেঙ্গল সাইন্টিফিকের মালিক যিনি 30 কোটি টাকা হংকং ব্যাংকে একটা অ্যাকাউন্টে জমা নিয়ে গেছে। এই সমস্ত লোকে ধরা হোক। শুধু স্বাস্থ্য, আমাদের রাজনীতিবিদদের ঘাড়ে দোষ পড়ে। দেখেন, ক্ষমতা গেলে আমাদের এরা বলছেন যে ক্ষমতা গেলেই কিন্তু অতীত যারা রাজনীতি থাকে বিগত অতীতে তাদের ধরা হয়। আমি একদম একমত। যখন আওয়ামী লীগ আসে বিএনপি কে উপর দিয়ে চলবে, বিএনপি যখন আসলো জাতীয় পার্টির উপর দিয়ে গেল, অর্থাৎ জাতীয় পার্টি যখন আসলো বিএনপির উপর দিয়ে গেল। আমরা একে অপরকে ধরি। আজ পর্যন্ত একজন তাহলে কি আর এই ভয়টা আসে না যে আমার পরে যে আসবে সে আমাকে ধরতে পারে, এরকম কি ভয়ও অন্তত পক্ষে আসে না? যেহেতু নজির তো এরকমই বলে। অসীম কুমার উকিল সেই প্রশ্নটির উত্তর যদি দিতেন, যেটি কাজী ফিরোজ রশিদ এমপি করলেন, যে কোথায় গেল মিঠু আফজালরা, তারা কেন পার পেয়ে গেল? না না, আমরা রেডি থাকি যে আমি ক্ষমতা আসলে তোমার দেখাই দেবো, অথচ একজন মানে আমরা ধরা খাওয়ার, আমাদের রাজনীতিতে ধরা খাওয়ার ভয় থাকে না, দেখে দেওয়ার অপেক্ষায় থাকে। কাজী ফিরোজ রশিদ এমপি, আবারও আসি আপনার কাছে। আমি আবারও আসছি আপনার কাছে। আমি একটু অসীম কুমার উকিলকেও শুনে নিই, আপনার প্রশ্নগুলোর উত্তরগুলো শুনে নিই। মানে এই যে আলোচনাটা হচ্ছিল আর কি, আমি তো এই মান্না ভাইয়ের আলোচনাটা শুনে আমার তো হাত পা শীতল হয়ে আসছে যে মান্না ভাই কি আওয়ামী লীগ পারবে না, বিএনপি পারবে না, জাতীয় পার্টি পারবে না, তাহলে পারবেটাকে? মান্না ভাই এটা নিজেও জানে তার দল দ্বারা সম্ভব না। তাহলে মান্না ভাই দেশটাকে কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছে? আমি কি সেই মান্না ভাইকে দেখছি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজা বাংলা পদদেশে বটতলায় দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, ঘন্টার পর ঘন্টা কথার মালা গেঁথে সামরিক শাসন, স্বৈর শাসন বিরোধী, জঙ্গিবাদ বিরোধী আন্দোলনের কথা বলছেন? আমি সেই মান্না ভাইকে তাদের খুঁজে পাচ্ছি না। মান্না ভাইরা যে আন্দোলনের সূচনা করেছিল 90-এ, আমরা সর্বদলীয় ছাত্রকে গঠনের মধ্যে সেই আন্দোলনের একটা সফল সমাপ্তির জায়গায় এনেছিলাম। রাতের আগুনের ক্ষমতার পালাবদল হবে না, কোন স্বৈর শাসক, কোন সামরিক জান্তা বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল করতে আসবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 90-এ দেশের সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়েছিলাম। 8 দল, 7 দল, 5 দলের ব্যানারে দেশের সমস্ত মানুষগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। সামরিক শাসনের চির অবসান, রাতের আধারের ক্ষমতার পালাবদল নয়, জনগণের ভোটে নির্বাচিত জনগণই দেশটাকে পরিচালনা করবে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমি কথা বলছি তখন মান্না ভাইয়ের সুর আমাকে শিহরিত করে। অবশ্যই মানে আমার ব্রাদার যেটা বলতেছিলেন যে আফজালরা কোথায়, আমরা তো সেই কথাটাই বলতে চাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ, বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই জায়গাগুলিকে ধরছে। আমরা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই না, জায়গাটা আমরা রুখে দাঁড়িয়েছি। আমি দুর্নীতিমুক্ত প্রশাসন সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি বলে এই বিষয়গুলিকে আমরা আনতে পারছি। আমরা আবারও বলি, আমরা একটা ক্লাস অর্গানাইজেশন নই মান্না ভাইয়ের মতো। বিপ্লব আমরা করতে চাই না, বাট আমরা পরিবর্তনটা করতে চাই। ধীরে ধীরে আমরা সমস্ত জায়গাগুলিকে অ্যাড্রেস করছি বলে আমরা অর্থনীতির সূচকগুলি সব আজকে ঊর্ধ্বমুখী। আমি দুর্নীতি, অনিয়ম, অনাচার, দুঃশাসন সমূলে উৎপাদিত করব। সেই উৎপাদিত করার আন্দোলনে তো মান্না ভাইদের থাকতে হবে, আল্লাহ আল্লাহ কথা বলতে হবে। কিন্তু আমি যখন বলি যে এতিমের টাকা মারার কারণে বিচার হয়ে বিএনপির চেয়ারপারসন জেলখানা হয়েছে, তখন ওনারা বলে যে আমরা রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণোদিত কাজটা করছি। এটা হতে পারে না। 10 বছর একটি মামলা চলার পর প্রকাশ্য দিবলকে যে মামলা রায় হয়েছে। অসীম কুমার উকিল, আপনাদের বক্তব্য থেকে যা আসছে, আমি মুয়াজ্জেম হোসেন আলালকে একটু শুনে বিরতিতে যাব। জনাব মুয়াজ্জেম হোসেন আলাল। করোনা কালে কিন্তু অসীমদা নাই, এখানেই কষ্টটা। আমি যে কথাটা বলেছি, আমি শব্দটা ব্যবহার করেছি সাস্টেনেবল একটা সিস্টেম। এই মুহূর্তে করতে হবে এমন না। এই মুহূর্তে তো রাষ্ট্রপতিও চোখের চিকিৎসায় বাইরে যায়, প্রধানমন্ত্রীও চিকিৎসার জন্য বাইরে যায়, বেগম খালেদা জিয়াও যেতে চাচ্ছেন। এটাকে সাস্টেনেবল জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমার প্রস্তাব। আর আমি বেগম খালেদা জিয়া না, প্লিজ বেগম খালেদা জিয়া বা তারেক রহমান বা অন্যরা কি করেছেন সেটা না, আমি বলেছি যে বিচার ব্যবস্থাকেও মানে পক্ষপাতিত্ব বা বিচার ব্যবস্থাকেও উস্কে দেওয়ার ব্যাপারটা, সেটাও বিরোধী দলের বেলায় প্রযোজ্য। ওই যে প্রমোশন হয়েছে বেগম খালেদা জিয়াকে যিনি দণ্ড দিয়েছেন, তারেক রহমানকে যিনি দণ্ড দিয়েছেন, তার চাকরি চলে গেছে, সে বিদেশ চলে গেছে, এই কথাগুলো আমি বলেছি। কিন্তু আমি সাস্টেনেবল জায়গাটায় কিন্তু একমত আছি আপনার সঙ্গেও, প্রয়োজনে যে কারোর সঙ্গে। এটা ভবিষ্যতের পরিকল্পনার জন্য বলছি আমি। জাতীয় টাস্ক ফোর্সের প্রস্তাবের মধ্যে
আরেকটা কথা এখানে বলা খুব জরুরি আমি মনে করি এই প্রসঙ্গে, অসীমদার প্রসঙ্গে, এই একই সঙ্গে বন্যা, প্রবাসে আমাদের যে ইমেজ নষ্ট হয়েছে সেটাও এই করোনার ভুয়া সার্টিফিকেটের কারণে। কে জড়িত সেটা তদন্তের বিষয়, কিন্তু হয়েছে কি, প্রতি বছর 7-8 লাখ প্রবাসী শ্রমিক, মানে 7-8 লাখ লোক এখান থেকে প্রবাসে যায়। এই বছরে এই জুলাই পর্যন্ত এখন পর্যন্ত গিয়েছে মাত্র 50,000, আর 1 লাখ যাওয়ার অপেক্ষায় আছে। আমি আরেকটা বিরতিতে যেতে হবে সৈয়দ মজিম হোসেন আলাল, আমি দুঃখিত, আপনার কাছে আমি ফিরবো। আপনি প্রবাসের কথা বলছেন, ইতালি প্রবাসী বিএনপি নেতা, বিএনপির ইতালি শাখার সাবেক সভাপতি, তার বক্তব্যে ইতালিতে প্রবাসী নাগরিকরা খুবই বিব্রত, সেই বিষয়টি একটু আলোচনায় আনতে চাইবো। সেখানে আপনাদের বক্তব্য কি থাকবে একটা বিরতির পরে। রাজকাহনে ফিরে এলাম। রাজকাহনে জনাব মজিম হোসেন আলাল, আপনি বিরতির আগে প্রবাসের প্রসঙ্গ তুলছিলেন এবং সেখানে আমি একটা বিষয় বলতে চাইছিলাম যে ইতালি শাখার, বিএনপির ইতালি শাখার সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, তিনি ইতালির গণমাধ্যমে যে বক্তব্য দিচ্ছেন, আমি একটুখানি আপনাকে বলে শোনাই। বাংলাদেশের প্রায় 10,000 প্রবাসী রয়েছে যারা ইতালি আসতে চায়, কারণ আমরা ধারণা করি 10 লাখের বেশি বাংলাদেশি করোনা আক্রান্ত, কোনো প্রকার চিকিৎসা ব্যবস্থা নেই বাংলাদেশে। বাংলাদেশ একটা দোজখে পরিণত হয়েছে, সেই দোজখ থেকে 10,000 প্রবাসী পালিয়ে ইতালি এসে বাঁচতে চায়, তাই ইতালির উচিত তাদের গ্রহণ করা, তা না হলে দোজখে ছটফট করে তারা মারা যাবে। এমন একটি বক্তব্যে ইতালিতে প্রবাসীরা একরকম শঙ্কার মধ্যে পড়েছে, বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে, এটি নিয়ে কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ওই জাতীয় ফল কিন্তু কাঁঠাল, জানেন তো না? কিন্তু সেই কাঁঠালটা ভাঙতে হলে হাতে আগে তেল মাখতে হয়, দুই পাশে গোফেও তেল মাখতে হয়, নাহলে সারা মুখে আটাটা জড়িয়ে যায়। তো যে কথাটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা অন্যরা বলেন, সেই কথা যখন উপস্থাপকের মুখে শুনি তখন কষ্ট লাগে। কারণ এই আওয়ামী লীগের, বিএনপির সাবেক কে কি বলেছেন, তার আগে ইতালির জাতীয় দৈনিক মেসেজ, সেটার ফার্স্ট হেডলাইন হয়েছে এইটা, আল জাজিরায় রিপোর্ট হয়েছে, CNN এ রিপোর্ট হয়েছে, নিউ ইয়র্ক টাইমসে রিপোর্ট হয়েছে। সেই তারপরে বিএনপির যে লোক বলেছে, আমি নিন্দা জানাই তার উপরে, সে সাবেক নেতা, তার এই কথা কোনো ক্রমে বলা উচিত হয় নাই, কিন্তু তার আগেই তো এটা বিশাল ব্যাপার হয়ে গেছে। আইসিটি অ্যাক্টের কারণে পাপলু সম্পর্কে যদি কিছুদিন আগেও কেউ বলতো যে সে টাকার বিনিময়ে এমপি হয়েছে, নিশ্চিত সে আইসিটি অ্যাক্টে এতদিনে অ্যারেস্ট হয়ে কোমরের রশি বেঁধে নিয়ে যেত। কিন্তু বিদেশ থেকে আমরা জানি পাপলু কি করছে, দেশে জানতে পারি না। আমরা লিবিয়া উপকূলে প্রবাসীরা যখন ডুবে মরে তখন জানি মানব পাচার হচ্ছে, তার আগে আমরা জানি না। এই জায়গাটা হচ্ছে আমার কথা। কারণ আওয়ামী লীগের মতো টানা 3 দফা ক্ষমতায় কোন রাজনৈতিক দল থাকে নাই স্বাধীনতার পরে। তাদের কাছ থেকে বেশি প্রত্যাশা করে যদি অপরাধ হয় আর সেখান থেকে পেছনে চলে যায় বারবার অতীতে, বিএনপির উপরে বা অন্য কারোর উপরে দায় চাপাতে চাই, তা থেকে এত বড় একটা রাজনৈতিক দলের এত দীর্ঘ সময় ক্ষমতা থাকার দায় এড়ানো যায়? নিশ্চয়ই জনাব জনাব মজিম হোসেন আলালের এই যৌক্তিক প্রশ্নটুকু নিশ্চয়ই আপনি উত্তর দেবেন, কিন্তু আমি তার আগে জনাব কিছু সুনির্দিষ্ট প্রশ্ন আছে আমার কাছে, দর্শকদের না করলেই সেটি হবে না। জনাব আবুল কাশেম বলছেন, মান্না সাহেব খুব স্পষ্ট করে বলছেন, মান্না সাহেব বর্তমানে আওয়ামী লীগের চাইতে ভালো দল কোনটা আছে? আপনি হয়তো বলছিলেন যে এই সরকারকে দিয়ে হবে না, আগের সরকারগুলো দিয়েও হয়নি, এজন্যই হয়তো এমন প্রশ্ন, যদি আপনি উত্তর দেন। তিনি প্রশ্ন করেছেন আসলে আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগকে ভালোবাসেন, সেই জন্যই হয়তো জিজ্ঞেস করেছেন। আর যদি দল খুঁজতে চান, মানে আওয়ামী লীগ করবেন না অন্য কোনো দল করবেন, তাহলে নাগরিককে যোগ দিতে বলবো তাকে। আমার অসীম কুমার উকিলের বক্তব্যের প্রেক্ষিতে জবাব দেওয়ার আছে, এই 12 বছরে আওয়ামী লীগ যে পারবে না সেটা প্রমাণ হয়ে গেছে। করোনা মোকাবেলার তো প্রশ্ন আসে না, করোনা উত্তর পরিস্থিতিও মোকাবেলা করতে পারবে, এটা আমি মনে করি। আমাদের প্রাথমিক প্রস্তাবটা ছিল যে সবাইকে নিয়ে একটা কাজ করেন, টাস্ক ফোর্স করেন, গভর্নমেন্ট করেন, সবাইকে সম্মিলিতভাবে ব্যাপারটা ফেস করেন, করতে পারলেও হয়তো হতো। বিএনপি পারবে কি আলাদা করে বিএনপি বলবে। এখন হোসেন মোহাম্মদ এরশাদ নাই, তারপরে তারা যদি ক্ষমতায় যায় তাহলে পারবে কিনা সেটা ফিরোজ ভাই বলবে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, এটা হয়তো অসীম কুমার উকিল এই জন্যই বলেছে যে আমার দল নতুন, এখন পর্যন্ত দল ছোট, আমি তো ক্ষমতায় যেতেই পারবো না, অতএব আমি ক্ষমতায় গেলে চালাতে পারবো না। কিন্তু আই ক্যান বেট অন দ্যাট, শব্দটা আবার বলি, আই ক্যান বেট অন দ্যাট, আমি যদি ক্ষমতায় যেতে পারি, আমার দল যদি যায়, আওয়ামী লীগের যেতে ভালো চালাবো। এখন আওয়ামী লীগ যেরকম করে চালাচ্ছে, এবং আমি এরকম করে এখন তো ধরেন কারো কাছে অনুরোধ করতে পারবো না। ক্ষমতায় যদি পাই তাহলে ডেফিনেটলি যে কোনো সিস্টেমের চাইতে একটা ডিফারেন্স আমি তৈরি করতে পারবো। সেটা যদি নাই বিশ্বাস করি তাহলে রাজনীতি করছি কেন? এখন সক্ষমতা ইত্যাদি ব্যাপার নিয়ে পরবর্তী পর্যায়ে যাওয়া যাবে। আপনি অন্য কিছু জানতে চান আমাকে জিজ্ঞেস করেন, আমরা এই ব্যাপারে আমার এটাই। অনেক ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না। নিশ্চয়ই অসীম কুমার উকিল এই বিষয়ে বলবেন পরবর্তীতে। আবার কাজী ফিরোজ রশিদ এমপি, আপনার কাছেও একটা প্রশ্ন আছে। এইচ মাসুম বলছেন, দুর্নীতিতে যখন চরম পর্যায়ে তাহলে দেশের মেরুদণ্ড কোন দিকে যাচ্ছে? সম্মানিত কাজী ফিরোজ রশিদ স্যার, এইচ মাসুমের প্রশ্ন। ওটা আমি ঠিক বুঝতে পারিনি।
জি, আপনার কাছে বলেন। আপনার নাম ধরেই একটি প্রশ্ন করেছেন, দুর্নীতিতে যখন চরম পর্যায়ে তখন দেশের মেরুদণ্ড কোন দিকে যাচ্ছে। সম্মানিত কাজী ফিরোজ রশিদ স্যার তার পুরো বক্তব্যটি আমি পড়ে শোনালাম, তার প্রশ্নটি পড়ে শোনালাম। মানে এই যখন অবস্থা তখন আসলে দেশ কোন দিকে যাচ্ছে, সম্ভবত এমনই একটা বার্তা তিনি পেতে চান। না, দেশ ঠিকই যাচ্ছে। আমি একটা কথা বলি, একটু আগে অসীম কুমার বলতেছিল, আমরা আলোচনা করতেছি বর্তমান নিয়ে। অতীতে উনি চলে গেছে যে আমরা মার্শাল্লাহ দিয়ে এসেছি, আমরা তো বলি যে আমরা মার্শাল দিয়ে ক্ষমতা এসেছিলাম। মার্শাল্লাহ একটা ল, মার্শাল্লাহ উঠে দিয়ে এটা একটা ল। তো অতএব এখানে একটা কথা আছে, রেভলিউশন ইজ এ ক্রাইম, রেভলিউশন ইজ এ ক্রাইম ইফ ইট ইজ ফেল, if it fails, যদি এটা বিরাট ক্রাইম, বাট ইট ইজ এ সাকসেস, it is a sources of law when it is success, it is a sources of law when it is success. সমস্ত দেশের রেভলিউশন ক্রাইম, এখানে মঞ্জুর করতে গেছে, ই করতে গেছে, এক একজন করতে গেছে, কলেজ তাহিরও করতে গেছিল, কাজী ফিরোজ এটা যখন ফেল করছে, এইটা হচ্ছে একটা রেভলিউশন এবং সেটা একটা ক্রাইম হয়ে গেছে। মার্শাল্লাহ তাদের বিচার হয়েছে, ফাঁসি হয়ে গেছে। আর যদি তারা সাকসেসফুল হইতে পারতো, ইট ইজ এ সোর্স অফ ল। অতএব সেই সময় বুঝতে হবে যে সবকিছু কিন্তু একটা আইনে চলে, বেআইনে কিছু চলে না। মার্শাল্লাহ একটা আইনে চলে, এখনো একটা গণতান্ত্রিক আইনে চলে। সময়কার ব্যাখ্যাটা দিচ্ছিলেন, আমার হাতে সময় পাবো না। আমি জনাব অসীম কুমার উকিল, অনেকগুলো প্রশ্ন আপনার কাছে দাঁড়িয়ে গেছে, যদি উত্তর দেন। প্রথমে বিএনপি সম্পর্কে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মালিক বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন এবং বিএনপির টিকিটে নির্বাচন করেছিলেন। আবার ইটালিতে যখন বিএনপির একজন নেতা কথা বলছে নাকি সামগ্রিকভাবে বসা যায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান লন্ডনে বসে দেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্রগুলি করছে। আরো এরকম উদাহরণ হচ্ছে, এর মধ্যে স্পষ্টতই প্রমাণিত হয়। আমরা আফজালকে বাঁচাতে চাই না, মান্না ভাইরা এই সাহেবদের দিকে দৃষ্টিভঙ্গিটা রেখে বর্তমান সরকারের বিরুদ্ধে সমালোচনাটা করে গত 12 বছরে আমাদেরকে যে বলছে আমরা ব্যর্থতার পথে অবস্থিত, এটা একমাত্র মান্না ভাই বলেছেন। এটা মান্না ভাইয়ের সমস্ত রাজনৈতিক জীবন একদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তির ছাত্র নেতা মাহমুদুর রহমান মান্না বিভিন্ন জায়গায় রাজনীতির সময় পরিচিত। কাজে মান্না ভাই আজকের একটি দল করে কতটুকু সফলতা হবে, কতটুকু ব্যর্থতা হবে, এই বিষয়গুলি আমাদের কাছে খুব স্পষ্ট। অনেক ধন্যবাদ জনাব অসীম কুমার উকিল এমপি, অনেক ধন্যবাদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কাজী ফিরোজ রশিদ এমপি এবং মাহমুদুর রহমান মান্না। আপনাদের চারজনকে বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।